আঙ্কেল এবার আমাদের বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো চলো শবনম। মা আসছি, আমি দেখি ব্যাগপত্রগুলো গাড়িতে তুললো কিনা। ঠাম্মি চলো আমরা ওপরে যাই। হ্যাঁ এসো চলো, এসো চলো। আসি। যদি বন্ধু যাওয়ার চা হাতের বালিয়া খুইলা যাও রে ও বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন আসিবেনি বন্ধু কয়া যাও রে। এরপর যখন তোমাকে দেখব একেবারে বিয়ের আসরে, আমাদের জীবনে সেই দিনটা আসতে চলেছে। এত অপেক্ষার পর, এত লড়াইয়ের পর আমার যে কি ভীষণ আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুইয়া যাও রে যদি বন্ধু যাবার চাও ঘরের গামছা। এরপর যখন তোমাকে দেখব একেবারে বরের সাজে, আমাদের জীবনে সেই দিনটা আসতে চলেছে। এত অপেক্ষার পর, এত লড়াইয়ের পর কি যে ভয়ঙ্কর আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু ভয়ও করছে। শেষ পর্যন্ত সত্যি তোমাকে আমি আমার স্বামী হিসেবে পাবো তো? শবনম, আমি তোমাকে আমার বউ হিসেবে পাবো তো? নতুন করে আবার কোনো বাধা আসবে না তো? বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও। একজন অন্যায় করে জিতে যাবে আর আমি একজন নিরপরাধ মানুষ হয়ে আজীবনের শাস্তি ভোগ করব। আচ্ছা বলুন তো, আমাদের ঈশ্বর, আপনাদের আল্লাহ, তিনি চোখের সামনে এত বড় একটা অধর্ম মেনে নেবেন? তার কাছে এর কোনো বিচার হবে না? আপনাদের আল্লাহ যদি চোখের সামনে দেখতেন এত বড় একটা অন্যায় অধর্ম হচ্ছে, তাহলে উনি কি কিচ্ছু করতেন না? আপনাদের গুনাহ হবে না এর জন্য? নাকি আপনাদের আল্লাহ আপনাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন চোখের সামনে এই অধর্মগুলোকে দেখার জন্য, প্রশ্রয় দেওয়ার জন্য? আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমাদের জান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করব। একটাই তো জীবন, রাতে যদি জেলে যেতে হয় জানবো একটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য আবার জেলে গেছি, কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকবো না। দরকার হলে ভাড়া করা লোক লাগাবো ওর পিছনে, তবু কিছুতেই আর হাত পা গুটিয়ে বসে থাকবো না। শুধু সুযোগের অপেক্ষায় আর
শুধু সময়ের অপেক্ষায়। যা করার আপনাদের কিন্তু আমার ছেলে এখানে পৌঁছানোর আগে মানে বিয়ের আগেই করতে হবে। আজকালের মধ্যেই মেয়েটি এখানে আসবে, কিন্তু আপনাদের প্রত্যেকটা মুহূর্তে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। দয়া করে আমাদের ধ্বংসের হাত থেকে বাঁচান, আমার ছেলেটাকে বাঁচান দয়া করে। রোহিণী, কেঁদো না, কেঁদো না বলছে, কেঁদো। দেখুন, আমাদের যা শোনার আমরা শুনে নিয়েছি, কিন্তু আমার একটাই অনুরোধ, আপনারা এখানে আর দেরি করবেন না। আপনার যেই গ্রামে এসে আমাদের সঙ্গে কথা বলেছে, এটা যদি ওদের কানে যায়, রঞ্জাপা যদি কোনো কারণে শুনতে পায়, তাহলে কিন্তু আমাদের কি সন্দেহ করবে। তাই বলছি, আপনারা সময় নষ্ট করবেন না, চলে যান। ফোনে ফোনে সব কথা হবে। হ্যাঁ, দেখি এই মেয়েটার মুখে যাতে আমরা একটু হাসি ফোটাতে পারি। অনেকটা আশা নিয়ে ফিরে যাচ্ছি, একটু দেখবেন। অনেক ভরসা, অনেক আশা নিয়ে যাচ্ছে, কিন্তু আমি জানি আপনারা কোনো অন্যায় হতে দেবেন না। এরকম একটা অন্যায়ের প্রতিবাদ করবেনই করবেন, সেই ভরসা কিন্তু রইল, সেই আশা নিয়ে যাচ্ছি আমি। আসি কেমন, আসি। এই দেখ তো, ভালো করে দেখ তো তোরা, দেখ কত সুন্দর সুন্দর শাড়ি এনেছি। শবনম খালি খুঁতখুত করে যাচ্ছে, এত চড়া রং আমাকে মানাবে না, এত চড়া রং মানাবে না। আচ্ছা বিয়েতে চড়া রং পরবে না তো কি পরবে বল? এই দেখ না, আমি একটা টকটকে কমলা রঙের শাড়ি এনেছি, দেখ সুন্দর হয়েছে না? শাড়িটা তো খুবই সুন্দর হয়েছে। আমি শাড়ির কথা বলিনি রঞ্জা পিসি, আমি দামের কথা বলেছি। এত দাম দিয়ে শাড়িটা কেনার কি দরকার ছিল? আবার কথা বলছিস তুই, আবার কথা বলছিস? তুই ছাড়া আমার আর কে আছে বলতো? হুম? আর তাছাড়া আমার পয়সা কে খাবে? যে পয়সা রেখে গেছে সেই তো ভোগ করতে পারলো না, আমার জন্য রেখে গেছে। সে জানে তাকে ছাড়া আমি কিচ্ছু ভোগ করব না, তবুও ব্যবস্থা করে গেছে। আর যদি তোর ইকবাল মামা থাকতো তাহলে কত কিছু করতো তুই জানিস? সারা গ্রাম জুড়ে মহোৎসব লাগিয়ে দিত। আর আমি তোর জন্য কয়েকটা শাড়ি কিনেছি বলে আমাকে এত কথা শোনাচ্ছিস? তাও তো কলকাতায় গিয়ে বাজারই করা হলো না। শোনো, অনেক হয়েছে, আর তোমাকে কলকাতা গিয়ে আমার জন্য বাজার করতে হবে না। তোর ইকবাল মামা থাকলে তাই করতো। খুব ভালো হয়েছে গো সব শাড়িগুলো। আচ্ছা রঞ্জা পিসি, এত শাড়ি দিয়ে আমি কি করবো বলো তো? আমি তো সালোয়ার কামিজই পরি, আর কাজকর্মের সময় আমি সালোয়ার কামিজই পরি। এত শাড়ি দিয়ে আমি কি করব? আমাকে না শুধু সঙ্গে করে নিয়েই গেছে, আমার মতের কোনো দামই নেই রঞ্জা পিসির কাছে, যা ইচ্ছে তাই কিনে গেছে। কি আনন্দ হচ্ছে না, এই কতদিন বাদে বাড়িতে একটা অনুষ্ঠান, মানে বিয়ের আয়োজন হচ্ছে। আমার খুব আনন্দ হচ্ছে। আর রঞ্জা পিসি তো গা শুদ্ধ সকলকে একেবারে আসতে বলে দিয়েছে। দেখো আমাদের বিয়েতে সবাই আসে কিনা। সবাই হয়তো যোগদান করবে না, একটা অন্য ধর্মের মধ্যে বিয়ে তো, হয়তো সবাই আসবে না। সেসব দিন চলে গেছে রে শবনম। যারা আসবেই না তাদেরকে আমি বলিও নি, আর যাদেরকে আমি বলেছি তারা ঠিক আসবে। তুই চিন্তা করিস না, তোর বিয়েতে আমরা সবাই খুব আনন্দ করব। আমার এই শূন্য জীবনে তুই ছাড়া আর কে আছে বলতো শবনম? আমি তো তোকে নিয়েই বাকি কটা দিন আনন্দ করে বাঁচতে চাই। তার মধ্যে তোর বিয়েও কিন্তু এই একটা, বুঝলি? আমি কিন্তু তোকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে পারি। আমাদের দুজনের দুটো পথ আলাদা হয়ে গেছে যশ। আমার জীবনটাকে তো তুই মাঝপথেই থামিয়ে দিয়েছিস। বাড়ি ছেড়ে দিয়ে কি করবি বল?
বাকি রাস্তাটা তো আমাকে একাই চলতে হবে। যেটা হয়েছে সেটাকে ভালোভাবে নে না, পজিটিভলি নে। তুইও তো জানিস খুব ভালো করে যে আমরা একে অপরের সাথে ভালো থাকতে পারছিলাম না। নিয়েছি তো, পজিটিভলি নিয়েছি, ভালোভাবে নিয়েছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি। এই তো হয়ে গেল মিউচুয়াল ডিভোর্স কোর্ট থেকে, অ্যাকসেপ্টেড। হ্যাঁ নিয়েছিস, তুই চাইলে এটা নাও করতে পারতিস। তুই আজকে যেটা করলি তার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোকে অদেওয়া আমার কোনোদিন কিছু ছিল না যশ, আজও নেই। হ্যাঁ, আমার এটা দুর্ভাগ্য যে এটা তোকে আমি বোঝাতে পারিনি, এতদিনেও সেটা আমি বোঝাতে পারিনি। তবে আজ যখন দুজনে আলাদা হয়েই যাচ্ছি, আশা করি তুই বুঝতে পারবি যে তোকে আমি সব দিয়ে দিতে পারি। তুই ভালো থাকবি জানলে আমি সবটুকু ছেড়ে দিতে পারি যশ। তোকে দিতে পারবো না এমন কিচ্ছু নেই পৃথিবীতে। যাই হোক, তবে কি বলতো, আমি সত্যি খুব খারাপ হয়েছি, খুব মিন হয়েছি শবনমের প্রতি, খুব খুব মিন হয়েছি। সেটা না বড় আঘাত থেকে রে। একটা মেয়ে হিসেবে, একজন স্ত্রী হিসেবে একটা ব্যর্থতা থেকে বারবার নিজেকে আমি একটা প্রশ্ন করে ক্ষতবিক্ষত করেছি যে আমার কি ছিল না, আমার কি ছিল না যার জন্য আমি এতগুলো বছর একটা ছেলেকে এত ভালোবেসে সবটুকু উজাড় করে দিয়েও তার মন পেলাম না, পেল অন্যজন। আমি যত জানতে চেয়েছি যে শবনমের কি এমন ছিল যেটা আমার ছিল না বা আমার নেই, জানতে গিয়ে আমি ওকে আঘাত করেছি, আমি ওর ক্ষতি করার চেষ্টা করেছি, which was very mean যশ। পুরনো কথাগুলো আর তুলিস না, যা হয়েছে ভুলে যা। শুধু একটা কথা জেনে রাখিস, তুই যদি ভালো থাকিস রোহিণী, তাহলে আমি ভালো থাকবো। এই কথাটা প্লিজ বিশ্বাস কর। ভালো আমি থাকবো কিনা জানি না যশ, আমি ভালো থাকার চেষ্টা করব। কয়েকটা জায়গা থেকে কল এসছে, ভাবছি যেটা সব থেকে দূরে সেটাতেই জয়েন করব। দেখ, এখন যদি আমি তোকে কিছু বলতে যাই তুই বলবি যে এটা আমার জীবন, আমার জীবন নিয়ে তোর কোনো কথা বলার অধিকার নেই, তাই তোকে আমি এটা বলতে পারছি না। তোকে এটা বলতে পারছি না যে তুই নিজের বাড়ি ছেড়ে, নিজের চেনা জায়গা ছেড়ে একটা অচেনা নতুন জায়গায় গিয়ে ভালো থাকতে পারবি না রোহিণী। এই চেনা শহরটাতেও আমি আর ভালো থাকবো না যশ। এই চেনা শহরটা আমার কাছে চেনা এবং প্রিয় হয়ে উঠেছিল কারণ তুই ছিলি। তুই নেই আমার এই জীবনে, তাহলে এই চেনা শহরটা আমি কি করে ভালো থাকি বল? তোর অস্বস্তি হওয়ার কিছু নেই যশ। আমি তো বলবো তুই অনেস্ট, তোর মনে যেটা হয়েছে তুই সেটা অনেস্টলি আমাকে আমার মুখের ওপর বলেছিস স্পষ্ট করে। কত এরকম মানুষ আছে যারা মনে মনে একজনকে রেখে সংসার করছে অন্য একটা মানুষের সঙ্গে সারাটা জীবন ধরে। তুই তো অন্তত সেটা করিসনি। তুই যাকে মন থেকে যাস, যার সঙ্গে সংসার করতে চাস, তার কথা খোলাখুলি আমাকে বলেছিস। এটাতে কিন্তু তোর অনেস্টিটাই প্রুফড হলো। তোকে একটা কথা বলবো? বল। আর তো তোর সাথে আমার সেভাবে কথা হবে না। কেন? কি কথা বলবো তোর সাথে? সম্পর্কটাই যখন শেষ হয়ে গেল তখন। সম্পর্ক শেষ হয় না রোহিণী, কোনো সম্পর্ক কখনো শেষ হয় না। সম্পর্ক বদলাতে পারে, শেষ হয় না। হ্যাঁ, তোর সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা শেষ হয়ে গেছে, কিন্তু বন্ধুত্ব তো থাকতেই পারে। ভুলে যাচ্ছিস আমাদের জীবনটা কিন্তু শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়েই। হ্যাঁ, আমি বলেছিলাম ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে আমি পারবো না যশ। যাকে নিজের জীবনে স্বামীর জায়গায় বসিয়েছি, তারপর তাকে ওই জায়গা থেকে সরিয়ে শুধু বন্ধুর আসনে বোধহয় আমি বসাতে পারবো না। আর ঠিক সেই কারণে আমি তোর সঙ্গে আর কোনো রকমের যোগাযোগও রাখতে চাই না যশ।
রঞ্জা পিসি, বরের পাঞ্জাবিটা কোথায়? সেটা তো কেনা হয়নি এখনো। আর বলিস না, এই যে এই মেয়ে মন ভরে তো কেনাকাটি করতেই দিল না। কাল তো যাব ওর গয়নাগাটি সব কিনতে, যশের আশীর্বাদের জিনিসপত্র কিনবো, যশের জামা কাপড় তো হয়ে যাবে। হ্যাঁ, কিনে নেবো আমি। এই আনোয়ার, ঠাকুরের আসার কথা ছিল না, কই এলো না তো এখনো? সে তো সকালবেলা বলে এসেছি, তুমি তো বললে বিকেলের মধ্যে আসতে। তা আসার কথা, কিন্তু খোঁজ নেই তো। আমি একবার যাব। হ্যাঁ যা, আর তো হাতে সময় নেই। কটা দিন বাকি বলতো? সব আয়োজন তো আমাকেই করতে হবে নাকি? রঞ্জা পিসি, তুমি ঠিক কতজনের আয়োজন করেছো বলো তো? সত্যি কথা বলবে কিন্তু। বরযাত্রী ওরা আসবে বলেছে 60-70 জন। হবে না? যশের কত বন্ধু বান্ধব আছে, দাদার কত বন্ধু বান্ধব আছে, আর আমাদের গ্রামে 300-400 জন, মানে আমি 500 জনের আয়োজন করব। এই রঞ্জা পিসি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হোক আমার মাথা খারাপ, আমার মাথা খারাপ হলে আমি বুঝবো। তুমি বুঝলে তো হবে না, তোমার মাথা খারাপ হলে নেই আমাকেই চিকিৎসা করতে হবে। তুই তো আর পাগলের ডাক্তার না, তুই আমার চিকিৎসা করবি কি করে? শোনো, আমি না পাগলের ডাক্তার না হতে পারি, কিন্তু তোমার এই পাগলামো একমাত্র আমিই সারাতে পারি। 500 লোককে বলা চলবে না, ব্যাস। এই বিয়ের কোণে এত চিৎকার করলে চলে নাকি? চুপ করে বসে থাকো। চুপ করে বসে থাক। আরে জানিস না তোরা রঞ্জা পিসি কিভাবে টাকা ওড়াচ্ছে? একা মানুষের পরে কে দেখবে বলো তো? কেন তুই দেখবি না? বারে, আমি তো দেখবই, কিন্তু তা বলে তুমি এত টাকা খরচ করবে? আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগছে রঞ্জা পিসি। লাগুক তোর খারাপ, লাগুক। তুই তো আমার মেয়ের মতোই। মেয়ে নোস বল, বাধা দিস না আমাকে। আমি খুব আনন্দ করে এগুলো করছি, তুই যদি প্রত্যেকটা পদক্ষেপে বাধা দিস না, আমার কিন্তু খুব মন খারাপ হবে। ব্যাস, আসল জায়গায় ঘা দিয়ে দিয়েছে। আর তুমি কিছু বলতেই পারবো না, এই আমার মুখ বন্ধ। কি করেছে জানিস তোরা? হলুদ কোটা থেকে গ্রামের লোকজনকে ডেকেছে, পরের দিন জল সইতে যাবে তখনও গ্রামের লোকজনকে ডেকেছে, বিয়ের দিন সকালবেলা তো গ্রামের লোকজন খাওয়া দাওয়া করবে, বিয়ের দিন রাতেও গ্রামের লোক খাওয়া দাওয়া করবে, তারপর পরের দিন ওই কি বলে বাসি বিয়ে, বাসি বিয়েতেও লোকজন খাওয়া দাওয়া করবে। রঞ্জা পিসি বলেছে যে আমি যতক্ষণ না পর্যন্ত এই বাড়ি থেকে বিদায় নেব ততক্ষণ পর্যন্ত গ্রামের লোকজন সবাই উপস্থিত থাকবে। আমার সত্যি খুব খারাপ লাগছে এখন রোহিণী। আমি তোকে শুধুই হার্ট করে গেছি, শুধু দুঃখ দিয়ে গেছি তোকে। আই এম রিয়েলি ভেরি সরি। আমি না আর পারছিলাম না রোহিণী, সিরিয়াসলি। আমার দ্বারা সম্ভব হচ্ছিল না। আমি কি করব বলতো? না না, আমি বিশ্বাস করলাম তো, আর বিশ্বাস করলাম, বুঝতে পারলাম, তাই জন্যই তো আমার জায়গাটা ছেড়ে দিলাম আমি। তুই শাবনামকে নিয়ে হ্যাপি থাক। তোকে একটা কথা বলতে ইচ্ছে করছে। বল। দেখ, জীবন কখনো থেমে থাকে না। হ্যাঁ, তোর জীবনে আমি ম্যাচ করলাম না ঠিকই, তুই আমাকে ভালোবেসে শুধু দুঃখ পেলি, কিন্তু আমার মনে হয় এবার তোর জীবনে এমন একজন আসবে যে শুধুই তোকে ভালোবাসবে। তুই তাকে ভালোবেসে দুঃখ পাবি না, তাকে ভালোবেসে তুই একটা নতুন সংসার শুরু করতে পারবি, নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবি। বিশ্বাস কর, এটা যদি ঘটে আমি সত্যি খুব খুশি হব। আজকে আমার কথাটা তোর হাস্যকর বলে মনে হচ্ছে, কিন্তু একদিন এই কথাটা মিলে যাবে, মনে রাখিস। বাড়িতে একটা বিয়ে, গায়ের লোকেদের বাদ দিয়ে বিয়ে হয় নাকি? আরে বুঝিস না কেন? আমিও তো দেখাতে চাই। এই বিয়ে নিয়ে কত কিছু হয়েছিল বলতো, কত অপমান, কত অশান্তি, কত গন্ডগোল। এরপরেও আমি দেখাবো না? এই গ্রামে দাঁড়িয়েই সেই মেয়েটার সঙ্গে সেই ছেলেটার আমি বিয়ে দিচ্ছি। দেখুক যারা দেখার, দেখুক, চোখ টেরা করে দেখুক। আমার মন প্রাণ খুলে যত আনন্দ করার করব। রঞ্জা পিসি, বউ ভাতে যাবে তো? বারে, বউ ভাতে যাবো না? যাবো তো। ওরা 60-70 জন আসবে, আর আমরা এখান থেকে 40-50 জন যাব। আচ্ছা, আমাদের কি জায়গা হবে না হবে না? যাবি, তোরা সবাই যাবি। ব্যাস হয়ে গেল। আমরা বাস ভাড়া করে যাব, বুঝেছিস? আর তোরা না সকাল সকাল উঠে পড়বি, উঠে রেডি হয়ে যাবি। হ্যাঁ আচ্ছা রঞ্জা পিসি, একটা কথা বলো তো, এত দামি দামি শাড়ি কেনা কি দরকার ছিল?
প্রণামের জন্য এত দামি শাড়ি দরকার? আচ্ছা তুই নতুন বউ হয়ে ওই বাড়িতে যাবি, গিয়ে সবাইকে প্রণাম করবি, দিতে হয়, এগুলো করতে হয়। আর এগুলো সংসারের নিয়ম, তুই তো সংসারে হোসনি, তুই বুঝবি কি করে সংসারের নিয়ম কানুন? এগুলো দিতে হয় বলছি তো। আর আমি যখন বলছি আমার মুখের ওপর কোনো কথা বলবি না। শোন, আমি একটাই কথা বলছি, কাল যখন ওই সোনার গয়না কিনতে যাবে বেশি দামি গয়না কিনবে না। আমার কিন্তু সোনা টোনা পড়তে একদম ভালো লাগে না। তোর ভালো লাগুক আর না লাগুক তাতে আমার বয়ে গেছে। আমার যা যা ভালো লাগবে, তোকে যেভাবে সাজাতে ইচ্ছা করবে আমি তোকে সেইভাবেই সাজাবো, সেই সবই কিনবো। আর তোমাকে আমি আগে থেকে বলে দিচ্ছি, তুমি আমাকে একদম বাধা দেবে না কিন্তু। দেখেছিস তো কেমন জ্বালাচ্ছে। আমি যদি আগে জানতাম না রঞ্জা পিসি এরকম করবে, আমি জজদাকে বলেই দিতাম সিম্পল রেজিস্ট্রি ম্যারেজ করব।